দেখো, আগের দিন আমরা ককরোচের ডাইজেস্টিভ সিস্টেম পড়েছি। এরপর দেখবো যে ককরোচের নিউট্রিশন নিউট্রিটিভ প্রসেস অফ ককরোচ, অর্থাৎ পুষ্টি পদ্ধতি, কিভাবে খাদ্যটাকে পুষ্টিটাকে শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছে। তো প্রথমে বলেছিলাম যে ককরোচের ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গিয়ে বলেছিলাম যে সেখানে কি হচ্ছে এলিমেন্টারি ক্যানেল। সেখানে কি কি অংশ বলেছিলাম যে মুখবিবর, মুখছিদ্র, মুখবিবর, গলবিল, গ্রাসনালী, তারপর ক্রপ, গিজার্ড, মেসেন্টারেন, তারপর তোমার হেপাটিক শিকা, ওকে, ম্যালপিজের নালিকা, ইলিয়াম, কোলন, পায়ছিদ্র ইত্যাদি। তো প্রথম দেখো ককরোচের খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ, ককরোচ হচ্ছে তোমার সব ধরনের খাদ্য গ্রহণ করে, একে ওমনিভোরাস বলা হয়, কারণ সমস্ত প্রকারের খাদ্যকে গ্রহণ করে থাকে ককরোচ। তবে কাগজ থেকে শুরু করে বিভিন্ন খাবার থেকে শুরু করে সব কিছু, তবে বেশিরভাগ এরা খাদ্য হিসেবে গ্রহণ করে শর্করাকে বা স্বেচ্ছা জাতীয় খাদ্যকে এরা বেশি পরিমাণে গ্রহণ করে। এরা কি করে, কোনো অন্য কোনো মৃত প্রাণীকেও ভক্ষণ করে থাকে, কে? ককরোচ। আর কি করে না, ককরোচ হচ্ছে তোমার নিজেদের বাচ্চাগুলোকে খেয়ে নেয়। এই জন্য এদের একটা বৈশিষ্ট্য যে ক্যানাবালিজম। কি বৈশিষ্ট্য? ক্যানাবালিজম। ক্যানাবালিজম হচ্ছে কি না, ককরোচ যখন তাদের বাচ্চা, যে ককরোচ বাচ্চাগুলোকে খেয়ে ফেলে, ভক্ষণ করে ফেলে, তার জন্য একে বলা হয় ক্যানাবালিজম। ওকে, খাদ্য হিসেবে ককরোচের খাবার কি, সাধারণত স্বেচ্ছার খাদ্যকে বা শর্করা জাতীয় খাদ্যকে বেশি পরিমাণে গ্রহণ করে। এছাড়াও তারা ওমনিভোরাস প্রাণী, কারণ সমস্ত রকমের খাদ্য গ্রহণ করে থাকে। আর আর কি হয়, তারা মৃত প্রাণীদেরকেও খেয়ে থাকে, তারা কাগজের টুকরো খেয়ে থাকে, তারা সব ধরনের খাবার খেয়ে থাকে। তো সেই খাদ্যকে তারা প্রথম কি করে না, মুখ ছিদ্র, অর্থাৎ সেই খাবারকে তারা কি করে মুখ ছিদ্রে প্রবেশ করায়। কার মাধ্যমে? না, প্রোলেগ, তার সামনের যে পা, সে সামনের পা দ্বারা খাবারটাকে কি করে মুখ ছিদ্রে ঢোকায়। তার আগে মুখছিদ্র কি করে, খাবারটাকে আইডেন্টিফাই করে সেটা কি ধরনের খাবার, ওকে, মাউথ পার্টসগুলো। দেন প্রোলেগ খাবারটাকে মুখছিদ্রে পাঠাচ্ছে। মুখছিদ্রে খাবারটা পাঠানোর পর সেখান থেকে সেই খাবারটা কি হচ্ছে না, লেবিয়াম, ল্যাব্রাম, এইগুলোর মাধ্যমে সেই খাবারটা কি হচ্ছে মুখের মধ্যে খণ্ডিত হচ্ছে, চেবাচ্ছে, খণ্ডিত হচ্ছে। তারপর সেই খাবারটা কোথায় যাচ্ছে, যারা খাদ্যের গ্রহণ হলো মুখছিদ্রে, সেই খাদ্যের কি হচ্ছে না, পরিপাক, সঞ্চয়। তারপরে কি হয় না, খাদ্যের সঞ্চয় ঘটে, তাই না? তাহলে ওই সে শতকরা শেষে যে খাদ্যগুলো মুখছিদ্রের সাহায্যে গ্রহণ করলো, মুখছিদ্রের ম্যাক্সিলারি সাহায্যে, অ্যান্টেনার সাহায্যে সে খাবারটাকে আইডেন্টিফাই করে কি ধরনের খাবার। তারপর তারা লেবিয়াম এবং প্রোলেগের সাহায্যে খাবারটাকে মুখ ছিদ্রের মধ্যে প্রবেশ করায়। দেন তারা ল্যাবিয়াম এবং ল্যাব্রামের মাধ্যমে খাবারটাকে চর্বণ করে, চেবায়। দেন খাবারটা খাদ্যের সঞ্চয় ঘটে। খাদ্যের সঞ্চয় কোথায় ঘটে না, গিজার্ড, ক্রপে। ক্রপে কি হচ্ছে, খাদ্যের সঞ্চয় ঘটে। এবং গিজার্ডে গিয়ে কি হয় না, সেই খাদ্যটা দাঁতের যে মতো যে স্ট্রাকচার, খাদ্যটাকে চিবিয়ে টুকরো টুকরো, আরো টুকরো টুকরো করে ফেলে, ওকে, সরল গঠন তৈরি করে খাদ্যের। দিয়ে কি করে সেই খাবারটাকে মেসেন্টেরনে পৌঁছায়। তাহলে খাদ্য গ্রহণ হলো, খাদ্যের সঞ্চয় হলো, দেন হচ্ছে খাদ্যের কি পরিপাক। খাদ্যের পরিপাক, খাদ্যের পরিপাক কোথায় হয়ে থাকে না, হেপাটিক সিকা। সেখান থেকে বিভিন্ন রকমের এনজাইম নির্গত হওয়ার ফলে সেই এনজাইমের খরিত রস দ্বারা কি হয়ে থাকে, খাদ্যের পরিপাক হয়। মেসেন্টেরন থেকেও বিভিন্ন ধরনের উৎসেচক নির্গত হয়। তাহলে এই যে বলছি খাদ্য গ্রহণ, সেই খাদ্যটাকে বিভিন্ন বডি পার্টসের দ্বারা খাদ্যের গ্রহণ, খাদ্যের সঞ্চয়, খাদ্যের পরিপাক, খাদ্যের শোষণ এবং সেই খাদ্যকে বাইরে বের করা, তাহলে এই যে পদ্ধতি, তাকে আমরা কি বলছি, নিউট্রিয়েন্ট প্রসেস, পুষ্টি প্রক্রিয়া। ওকে, এবারে দেখো এই যে খাদ্যের পরিপাক বললাম, সেই খাদ্যের পরিপাক বললাম যে হেপাটিক সিকা এবং মেসেন্ট্রন। ক্রপে খাদ্য সঞ্চয় হলো, ক্রপ থেকে খাবারটা গিজার্ডে পৌঁছায়, গিজার্ড থেকে খাবারটা কোথায় পৌঁছায় না, হেপাটিক সিকা। হেপাটিক সিকার থেকে যে কিছু ধরনের এনজাইম খরিত হয়, কি কি এনজাইম খরিত হয় সেটা দেখবো। দেখো, খাদ্য যখন ক্রপ থেকে মেসেন্টেরনে পৌঁছাচ্ছে,
গিজার তারপর মেসেঞ্জারে পৌঁছাচ্ছে। তো পৌঁছানোর পর সেই করে সেই খাদ্য অন্ত্রে প্রবেশ করে। অন্ত্রে প্রবেশ করার পর মেসেঞ্জারে প্রবেশ করে এবং হেপাটিক সিকা থেকে নিঃসৃত পাচক রস, যে রস খাদ্যটাকে কি করে না ককরোচের অন্ত্রে খাদ্যটাকে পাচিত করছে বিভিন্ন উৎসেচকের মাধ্যমে। এবং সেই অন্ত্রে যে খাদ্যটা আছে সেই খাদ্যের অন্ত্রের মধ্যে থাকা পর্দা এক ধরনের আবরণ, যেটা হচ্ছে পেরিট্রফিক পর্দা। অন্ত্রের খাদ্য প্রবেশ করার পর সেই অন্ত্রের মধ্যে এক ধরনের আবরণ বা পর্দা গঠিত হয়। কি পর্দা? পেরিট্রফিক পর্দা। এই পর্দা কি করছে? সেই শোষিত অন্ত্রে থাকা খাবারটাকে এই পেরিট্রফিক পর্দা দ্বারা, আবরণ দ্বারা ঘেরা থাকে। বুঝে গেছে কি বললাম? সে খাবারটা মেসেঞ্জারে অর্থাৎ অন্ত্রে প্রবেশ করার পর সেই খাবার অন্ত্রের এক ধরনের পর্দা বা আবরণী, যাকে বলা যায় পেরিট্রফিক আবরণী। এটা কিউটিকেল যুক্ত পর্দা, এটা হচ্ছে একটা কিউটিকেল যুক্ত পর্দা। কিউটিকেল যুক্ত পর্দা যেখানে হচ্ছে কি না খাবারটাকে আবৃত করে রাখে। এরপরে দেখবো যে এই খাদ্যের এইগুলো এই পয়েন্টগুলো মনে রাখবে। হ্যাঁ, খাদ্যের পরিপাক অবধি হলো। এবারে এই খাদ্য হচ্ছে তোমার মুখে লালা রসের কি কি উৎসেচকের সাহায্যে এই খাদ্যটা পাচিত হয় সেটা দেখো। দেখো, লালা রস থেকে যে সমস্ত উৎসেচকের ক্রিয়া হয় যার ফলে কি হয় খাদ্যটা সেখানে কিছুটা পাচিত হচ্ছে। আমরা জানি লালা রসে আমাদের অ্যামাইলেজ, মল্টেজ, হ্যাঁ, তারপর এই ধরনের উৎসেচকগুলো বর্তমান থাকে যারা কি করে খাদ্যটাকে পাচিত করতে সাহায্য করে। লালা রসের মধ্যে বর্তমান থাকে অ্যামাইলেজ। এই অ্যামাইলেজটা কি উৎসেচক, কি দ্বারা বুঝবো? এই শেষে যে এজ আছে অর্থাৎ ASE, এটা থাকলেই, এজ থাকলেই বুঝতে হবে সেটা একটা উৎসেচক। তাহলে অ্যামাইলেজ উৎসেচক কি করছে না এই অ্যামাইলেজ উৎসেচক শ্বেতসার জাতীয় খাবারকে গ্লুকোজে পরিণত করছে, ভেঙে দিচ্ছে। মল্টেজ কি করছে? মল্টোজকে কি করছে? গ্লুকোজে পরিণত করছে। ইনভার্টেজ এটাও একটা উৎসেচক। এই উৎসেচকটা কি করছে? সুক্রোজ জাতীয় খাদ্যকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করছে। তাহলে লালা রসের মধ্যে থাকা এই উৎসেচকগুলো কি করছে না খাবারটাকে ভেঙে সরল খাবারে পরিণত করছে। বিভিন্ন ধরনের উৎসেচক, নামগুলো মনে রাখবে। দেখো এই এনজাইমের নামগুলো মনে রাখবে, ঠিক আছে? এরপরে দেখো, তো একটু আগে দেখলাম যে লালা রসের মধ্যে থাকা উৎসেচক। এখন বলছি যে হেপাটিক সিকা, ওই যে বললাম যে পরিপাক হচ্ছে কোন জায়গাতে? হেপাটিক সিকা এবং মেসেঞ্জারে। হেপাটিক সিকা থেকে নির্গত উৎসেচকগুলো এবং মিডগার্ড মধ্য অন্ত থেকে নির্গত উৎসেচকগুলো এবং তাদের বিপাক ক্রিয়া কি করে? হেপাটিক সিকা এবং মিডগার্ড থেকে কোন ধরনের উৎসেচক নির্গত হয়? পেপটাইডেজ উৎসেচক নির্গত হয়, যে কি করে না প্রোটিন জাতীয় খাদ্যকে পেপটাইড ও অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। আমরা জানি যে প্রোটিনের সরলতম রূপ কি? অ্যামাইনো অ্যাসিড। ফ্যাটের সরলতম রূপ কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। শর্করা, কার্বোহাইড্রেট। তাহলে প্রোটিন জাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করছে কোন উৎসেচক? পেপটাইডেজ। কোথায় বর্তমান? হেপাটিক সিকা এবং মিডগার্ড থেকে নিঃসৃত হচ্ছে। খাদ্যের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করছে, বিপাক ঘটাচ্ছে। ট্রিপটেজ। ট্রিপটেজ হচ্ছে প্রোটিন ও পেপটনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। ইনভার্টেজ উৎসেচক যেটা বর্তমান হেপাটিক সিকা এবং মিডগার্ডে থেকে নিঃসৃত সুক্রোজ জাতীয় খাবারকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করছে। লাইপেজ উৎসেচক নিঃসৃত হয় যেটা ফ্যাটি জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত করছে। তাহলে হেপাটিক সিকা থেকে নিঃসৃত এই ধরনের উৎসেচকগুলো খাদ্যকে যখন পাচিত করছে এবং সেই পাচিত খাদ্য কি হচ্ছে মেসেঞ্জারের মধ্যঅন্ত্রে প্রবেশ করছে। মধ্যঅন্ত্রে প্রবেশ করার পর সেই শোষিত খাদ্য কি হচ্ছে না রক্তের যে হিমোলিম্ফ, সেই রক্তের হিমোলিম্ফের মধ্যে গিয়ে সারা কি করছে? সেই শোষিত খাদ্যটা ব্লাডের মধ্য দিয়ে, হিমোলিম্ফ কি না ককরোচের ব্লাডকে, দেহগহরকে বলা হয় হিমোলিম্ফ, দেহগহরের রক্তকে বলা হচ্ছে হিমোলিম্ফ। তাহলে সেই হিমোলিম্ফের মাধ্যমে কি করছে? সারা দেহে রক্তের মধ্য দিয়ে এই শোষিত খাদ্য বস্তুটা ককরোচের সারা বডিতে কি করছে? সরবরাহ হচ্ছে। ওকে, এবারে এই ফ্রুক্টোজ গ্লুকোজ জাতীয় খাবার কি করছে? ককরোচের শরীর গঠনে সাহায্য করে। বিভিন্ন নানা ধরনের এই খাদ্য খাবারগুলো ককরোচের শরীরের গঠনগত ভিত্তি গড়ে তোলে। বুঝা গেছে? তাহলে নিউট্রিশন প্রসেসের মধ্যে খাদ্যের গ্রহণ, খাদ্য সঞ্চয়, খাদ্যের পরিপাক হচ্ছে, বিভিন্ন উৎসেচক ক্রিয়া করছে, সেই পাচিত খাদ্যের শোষণ করছে। সেই শোষিত খাদ্য মেসেঞ্জার থেকে লিম্ফে পৌঁছাচ্ছে, হিমোলিম্ফ থেকে ব্লাডের মধ্য দিয়ে সারা শরীরের মধ্যে পৌঁছাচ্ছে। ঠিক আছে? দেখো, এরপর আমরা দেখবো যে সার্কুলেটরি সিস্টেম অফ ককরোচ, আর হলো সংবহন তন্ত্র।
সংবহনতন্ত্র দুই ধরনের, একটা ওপেন সার্কুলেটরি সিস্টেম, একটা ক্লোজ সার্কুলার সিস্টেম, অর্থাৎ মুক্ত সংবহনতন্ত্র, বদ্ধ সংবহনতন্ত্র। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম যেখানে একটা ডেফিনিট হার্ট অর্থাৎ একটা প্রপার হার্টকে পাওয়া যায়, যেখানে ব্লাড ভেসেল পাওয়া যায়, যেখানে ক্যাপিলারি বর্তমান থাকে, সেটাকে আমরা বলছি হার্ট, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। বাট ওপেন সার্কুলেটরি সিস্টেম, মুক্ত সংবহনতন্ত্র, যেখানে কিন্তু হার্টের মধ্যে, অর্থাৎ হার্ট হচ্ছে অনুন্নত প্রকৃতির, হার্টের মতো দেখতে কিন্তু প্রপারলি হার্ট নয়, অর্থাৎ সেখানে কিন্তু কোনো ধমনী, কোনো শিরা, কোনো ব্লাড ভেসেল, কোনো ক্যাপিলারি কিচ্ছু বর্তমান থাকে না। ওকে, তাহলে কি বললাম যে হার্ট সার্কুলেটরি সিস্টেম দুই প্রকারের, একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম আর একটা বললাম ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেম কি বললাম যে যেখানে কি থাকবে না, শিরা, ধমনী, কোনো ক্যাপিলারি থাকবে না, কোনো ব্লাড ভেসেল থাকছে না। আর ক্লোজ সার্কুলার সিস্টেম যেখানে একটা প্রপার হার্ট, অর্থাৎ যেখানে কি থাকে, ক্যাপিলারি অ্যান্ড ব্লাড ভেসেল এক বর্তমান, তাকে বলা হচ্ছে যে বদ্ধ সংবহনতন্ত্র। তো এই ককরোচের সংবহনতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র কি প্রকৃতির? ওপেন সার্কুলেটরি সিস্টেম। কি বললাম? ককরোচের রক্ত সংবহনতন্ত্র হচ্ছে মুক্ত রক্ত সংবহনতন্ত্র, যাকে বলা হচ্ছে কি ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ আমরা বলতে পারি যে এই ককরোচের রক্ত সংবহনতন্ত্রে যে কিরকম না অনুন্নত প্রকৃতির মুক্ত সংবহনতন্ত্র, যেখানে কি থাকে না, কোনো ধমনী, শিরা, ব্লাড ভেসেল, ক্যাপিলারি থাকে না। কোথায়? মুক্ত ককরোচের ওপেন সার্কুলেটরি সিস্টেমের মধ্যে। তাহলে কি থাকে, কি দ্বারা গঠিত না, ককরোচের সার্কুলেটরি সিস্টেম গঠিত কি দ্বারা? হিমোসিল, হিমোলিম্ফ। ওকে, এই হিমোসিল, হিমোলিম্ফ এবং অ্যাওর্টা এইগুলো নিয়ে হচ্ছে গঠিত ওপেন সার্কুলেটরি সিস্টেম। তাহলে বোঝা গেছে একদম অনুন্নত প্রকৃতির রক্ত সংবহনতন্ত্র, যেখানে কিন্তু কোনো ডিফারেন্ট ভাবে কোনো কিচ্ছু ভাগ নেই, তার কোনো ভেন এবং আর্টারির যে ডিভিশন সেগুলো কিচ্ছু নেই সেখানের মধ্যে, আমরা দেখতে পাবো, পড়লে দেখতে পাবো। অর্থাৎ একটা অনুন্নত প্রকৃতির হার্ট এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, দেখো দেখো সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আমরা প্রথমে কতগুলো জিনিস সম্পর্কে পরিচিত হয়ে আগে জানবো, তারপর আমরা কি করব না, রক্ত সংবহন যে পদ্ধতি সেই পদ্ধতিটা পড়বো। তার আগে কতগুলো জিনিস সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে তোমার ককরোচের ব্লাড, আর যেটাকে বলা হচ্ছে হিমোলিম্ফ, এইগুলো সম্পর্কে একটু পরিচিত হতে হবে, তবে আমি একদম শেষে আমরা সংবহন পদ্ধতি পড়তে পারবো। তাহলে ব্লাড আর হিমোলিম্ফ কি? দেখো, ককরোচের যদি বডিটাকে ডিসেকশন করা হয়, কাটা হয়, তাহলে আমি এই ক্লাসের মধ্যেই একটা ক্লাস বানাবো যেখানে ককরোচকে সেকশন করে ভাগ করে আমি তাদের ভিতরে যে জিনিসগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব, দেখি কতটা কি করা যায়। তো বডিকে সেকশন করলে দেখা যায়, ভাগ করলে তার দেহে কিন্তু ব্লাড অর্থাৎ বর্ণহীন, ওকে, পুরো সাদা ফ্যাটে ভর্তি দেহ, অর্থাৎ দেহের কোনো রকমই রঞ্জক পদার্থ থাকবে না, বর্ণহীন ব্লাড। তাহলে আরশোলার দেহে কোনো রঞ্জক পদার্থ না থাকায় এদের রক্তের বর্ণ হচ্ছে কি? এদের রক্তের কোনো বর্ণ নেই, অর্থাৎ বর্ণহীন। আরশোলার বডি ক্যাভিটি, দেহগহ্বরের অবস্থাত রক্তকে বলা হয় হিমোলিম্ফ। তাহলে কি বললাম যে এখানে কোনো কি থাকে না, পিগমেন্ট থাকে না, অর্থাৎ কোনো শ্বাসরঞ্জক যেটাকে বলা হয়, কি থাকে না, কোনো শ্বাস রঞ্জক থাকে না। এদের কি হয়, রক্তের রং বর্ণহীন। ওকে, আর কি বললাম না,
দেহগহ্বরের অবস্থিত আরশোলা রক্তকে বলে হিমোলিম্ফ। বুঝলেন? ক্লিয়ার? তাহলে হিমোলিম্ফ হচ্ছে যে হিমোলিম্ফের মধ্যে কোনো শ্বাসরঞ্জক থাকে না, বর্ণহীন রক্ত, দেহগহ্বরের অবস্থিত রক্তকে বলা হচ্ছে হিমোলিম্ফ। ওকে, এবারে দেখো, যেহেতু কোনো, আমরা জানি যে আমাদের শরীরে কি আছে, রক্তের বর্ণ লাল, কেন? হিমোগ্লোবিন থাকার জন্য। হিম হচ্ছে কি? আয়রন বা লোহা, গ্লোবিন প্রোটিন, গ্লোবিন প্রোটিন দ্বারা গঠিত লোহা। তাহলে সেই শ্বাসরঞ্জক থাকার জন্য হচ্ছে কি আমাদের শরীরের O2 এবং CO2 আদান প্রদান হচ্ছে। এদের দেহে তো কোনো রঞ্জক পদার্থ নেই, তাহলে এদের দেহের কি হচ্ছে, অক্সিজেনে পরিবহন করার কোনো ভূমিকাই থাকছে না, তাই না? কারণ হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক মানেই আমরা জানি সে অক্সিজেনকে ক্যারি করবে, বাট এদের দেহে, ককরোচের দেহে কোনো পিগমেন্ট, রেসপিরেটরি পিগমেন্ট না থাকার জন্য এখানে কি হচ্ছে, O2-র কোনো সরবরাহ হচ্ছে না, তাহলে শুধুমাত্র CO2 তারা গ্রহণ করে, CO2 আদান প্রদান হয়। আচ্ছা, আর হচ্ছে যে এই ককরোচের ব্লাডের উপাদান দুই ধরনের। ককরোচের হচ্ছে দুই ধরনের রক্তের উপাদান। ব্লাড হচ্ছে রক্তের উপাদান, একটা হচ্ছে রক্তরস আর রক্তকণিকা। রক্তরস এখানে কি থাকে, সোডিয়াম, পটাশিয়াম, এই অজৈব উপাদানগুলো থাকে। আর রক্তকণিকাতে কি দেখা যায় না, হিমোসাইট। এদের হিমোসাইটে একটা নিউক্লিয়াস দেখা যায়, একটা নিউক্লিয়াস দেখা যায়। তাহলে রক্তকণিকা হিসেবে কি বর্তমান থাকে, হিমোসাইট। হিমোসাইটে একটা নিউক্লিয়াস দেখা যায়। আর যখন অস্বাভাবিক অবস্থায় থাকে তখন অস্বাভাবিক অবস্থায় বলছে তাদের একাধিক নিউক্লিয়াস পরিলক্ষিত হয়, অর্থাৎ একদমই অনুন্নত প্রকৃতির গঠন, তাই না? ওকে, দেখো এরপরে দেখবো যে এই হিমোসাইট বললাম, এই হিমোসাইট আবার তিন ধরনের হয়ে থাকে। কি কি? দেখো, হিমাটোসাইটের হচ্ছে, হিমাটোসাইট বললাম কি রক্তকণিকা, এই যে তিনটে ভাগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, জাস্ট তোমাদের জানানোর জন্য বলছি, এটা না পড়লে হবে। তো রক্তে যে হিমাটোসাইট, রক্তকণিকা, সেই হিমাটোসাইট আবার তিন ধরনের। প্রো হিমাটোসাইট, ট্রানজিশনাল বা পরিবর্তনশীল হিমাটোসাইট, আর লার্জ হিমাটোসাইট। তিন ধরনের হিমাটোসাইট, তিন ধরনের। প্রো হিমাটোসাইট হচ্ছে যেগুলো নিউক্লিয়াসটা বড়, লার্জ সাইজ হয়ে থাকে, কাজ কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ট্রানজিশনাল হিমাটোসাইট এর বিভাজন ক্ষমতা সম্পন্ন, এদেরও কাজ কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা। আর লার্জ হিমাটোসাইট, বৃহদাকৃত হিমাটোসাইট, যার কাজ হচ্ছে কি রক্ত তঞ্চনে সাহায্য করা। এটা জাস্ট এমনি জেনে রাখবে। ওকে, মেন জেনে রাখবে যে ককরোচের রক্তকণিকা হিসেবে কি থাকে, হিমোসাইট বর্তমান থাকে, এবং হিমোসাইটের মধ্যে নিউক্লিয়াস বর্তমান থাকে। এবারে দেখো এই ককরোচের হচ্ছে তোমার কি রক্তের কাজ, আরশোলার রক্তের কাজ। এদের ব্লাডের কাজ হচ্ছে কি, এখানে কোনো শ্বাসরঞ্জক না থাকায় শ্বাসবায়ু প্রবাহিত হয় না, তাহলে এদের প্রধান কাজ হচ্ছে যে রক্তরস কি করছে, পাচিত বা পাচিত যে খাদ্যের সরলতম অংশ, সেই খাদ্যটাকে কি করছে, সরলতম অংশকে সারা দেহে পৌঁছাচ্ছে। তাহলে প্রধান কাজ হচ্ছে, এদের প্রধান কাজ হচ্ছে যে রক্তরসের মধ্য দিয়ে শোষিত পাচিত খাদ্যকে সারা দেহে পৌঁছানো, এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানের ভূমিকা গ্রহণ করে। এছাড়াও খাদ্যের গ্লুকোজ, তারপর তোমার সুক্রোজ এবং প্রোটিন, ইউরিক অ্যাসিড, এগুলো কি করছে না ও সরবরাহ করছে। ওকে, এর কাজ হিসেবে আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা আর কি বলতে পারি, যে এদের দেহের এক স্থান থেকে অন্য স্থানে হাইড্রোস্ট্যাটিক চাপ পরিবহন করে, দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাপ পরিবহন করছে। দেহের এরা কি করে, তরলের চাপমাত্রা বজায় রাখে। আচ্ছা, এরা কি করছে, জলের আধার রূপে কাজ করে। আর কি করে, এই হিমাটোসাইটগুলো জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। আর কি না, ওই যে হিমাটোসাইট থাকার জন্য জীবাণু ধ্বংস করছে, তারা রেচন পদার্থগুলিকে নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছাচ্ছে। এগুলো হচ্ছে কাজ, বইতে কাজটা আছে, একটু দেখে নিও। ওকে, দেখো এরপরে হচ্ছে আর একটা জিনিস টার্ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে হিমোসিল। হিমোসিল কি, দেখো হিমোসিল হচ্ছে
আরশোলার দেহগহ্বর কি বললাম যে রক্ত বা হিমোলিম দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ আরশোলার রক্তকে হিমোলিম বলা হয়। সেই আরশোলার দেহগহ্বর রক্ত বা হিমোলিম দ্বারা পূর্ণ হচ্ছে, সেজন্য একে বলা হচ্ছে এই জন্য একে বলা হয় হিমোসিল। তাহলে আরশোলার রক্তটাকে বলা হচ্ছে হিমোলিম, আর আরশোলার দেহ যে রক্ত দ্বারা পূর্ণ থাকে তাকে বলা হচ্ছে হিমোসিল। আরশোলার দেহগহ্বরকে কি বলা হচ্ছে হিমোসিল, আর আরশোলার দেহগহ্বরে যে রক্ত থাকে যাকে বলা হচ্ছে হিমোলিম। তো এই যে হিমোসিল সেটা বক্ষ এবং উদর অর্থাৎ থোরাক্স এবং অ্যাবডোমেন অংশে দুটি ডায়াফ্রাম নামক পর্দার দ্বারা কি করে তিনটে ভাগে বিভক্ত থাকে। ধরে নাও যে এটা আরশোলার বডি, বক্ষ এবং অ্যাবডোমেন পার্ট এটা দুটি পর্দা দ্বারা কি থাকে আবৃত থাকে। ভালো করে বলছো, ককরোচের হিমোসিল কাকে বললাম না, বডি দেহ গহ্বরটাকে বলা হচ্ছে হিমোসিল আর রক্তটাকে বলা হচ্ছে হিমোলিম। তাহলে সেই দেহ গহ্বরটা অর্থাৎ দেহর যে গহ্বর ককরোচের সেটা দুটি পর্দা দ্বারা সেপারেট করা থাকে, আলাদা থাকে। কোথায়? বক্ষ এবং উদর, অর্থাৎ তিনটে পার্ট বলেছিলাম ককরোচের দেহতে। একটা হচ্ছে কি ইয়ে পার্ট অর্থাৎ ব্রেন, ওকে, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। তো সেই থোরাক্স এবং অ্যাবডোমেন পার্টে যে হিমোসিল, সেই হিমোসিলটা হচ্ছে দেহ গহ্বরটা দুটি সেপারেট আলাদা আলাদা পর্দা দ্বারা আলাদা করা থাকে। এই যে দুটি আলাদা আলাদা পর্দা দ্বারা তাদেরকে ভাগ করা হয়েছে, এই পর্দা দুটোকে বলা হচ্ছে কি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পর্দা। একে বলা হচ্ছে ডায়াফ্রাম বা কি না মধ্যচ্ছদা পর্দা। ডায়াফ্রাম কি না, ককরোচের থোরাক্স এবং অ্যাবডোমেন পার্টের যে দেহ গহ্বর সেটা যখন দুটি যে পর্দার দ্বারা সে বিভক্ত করা হচ্ছে তিনটে অংশে, যাকে বলা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কি করছে, দুটি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা আরশোলার বক্ষ এবং অ্যাবডোমেনের দেহ গহ্বরকে তিনটে অংশে বিভক্ত করছে। কি কি? পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস এবং পেরিঅস্টিয়াল সাইনাস। দেখবো আমরা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু মাথায় ঢোকানোর চেষ্টা করবো। ওকে, আরেকবার বলি, ককরোচের দেহের ডিভিশন তিনটে, একটা হচ্ছে হেড, একটা থোরাক্স, একটা অ্যাবডোমেন। তো হেড রিজনের সময় কোনো ভূমিকা নেই, থোরাক্স এবং অ্যাবডোমেন, বক্ষ এবং উদর। তার আগে বললাম যে আরশোলার যে বডি ক্যাভিটি, দেহের যে গহ্বর ভিতরের অংশ, সেই গহ্বরটা হচ্ছে কি দ্বারা রক্ত দ্বারা পূর্ণ থাকে। সেই দেহ গহ্বর যখন রক্ত দ্বারা পূর্ণ থাকছে তখন তাকে বলা হচ্ছে হিমোলিম্ফ, আর সেই রক্তপূর্ণ দেহ গহ্বরটাকে বলা হচ্ছে হিমোসিল। ওকে, এই যে থোরাক্স এবং অ্যাবডোমেন, বক্ষ উদর পাটে যে দেহ গহ্বর, সেই দেহ গহ্বরটা দুটি পর্দা অর্থাৎ ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পর্দার দ্বারা কি করছে তিনটে প্রকোষ্ঠে বিভক্ত করছে। কি বললাম? ককরোচের বক্ষ এবং থোরাক্স অঞ্চলের দেহ গহ্বর দুটি ডায়াফ্রাম নামক পর্দার দ্বারা তিনটি প্রকোষ্ঠে বিভক্ত। ক্লিয়ার? দেহ গহ্বরটি তিনটি প্রকোষ্ঠে বিভক্ত, যে প্রকোষ্ঠগুলো হচ্ছে রক্তপূর্ণ, রক্ত সমৃদ্ধ প্রকোষ্ঠ। তাহলে থোরাক্স এবং অ্যাবডোমেন দুটি ডায়াফ্রাম দ্বারা তিনটি প্রকোষ্ঠে বিভক্ত। এই তিনটি প্রকোষ্ঠ হচ্ছে রক্তযুক্ত। তো সেই রক্ত সমৃদ্ধ প্রকোষ্ঠগুলো কি কি নাম? একটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, খুবই এই তিনটে অবশ্যই যেন মুখস্থ থাকে। পেরিভিসেরাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাসটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডকে ঘিরে থাকে। আমি যখন হৃৎপিণ্ডের কার্যকলাপ পড়াবো, ফাংশন পড়াবো, সার্কুলেটরি ফাংশন, তখন দেখাবো যে কোথায় অবস্থান করছে। তাহলে এটা হৃৎপিণ্ডকে ঘিরে রাখছে কোন প্রকোষ্ঠটা? রক্তপূর্ণ প্রকোষ্ঠ পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিভিসেরাল সাইনাস যেটা সব থেকে বড়, যেটা দেহের বেশিরভাগ আন্তরিক যন্ত্র সমূহে আবৃত করা রাখে। এই অন্তর্যন্ত্র বা আন্তর্যন্ত্র মানে হচ্ছে তোমার দেহের হৃৎপিণ্ড বাদে বা হৃৎপিণ্ড অন্তর্যন্ত্র পড়ছে, দেহের অন্যান্য যে অঙ্গ আছে, এলিমেন্টারি ক্যানেল আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, সেই অঙ্গগুলোকে ঘিরে রাখে, তাকে বলা হচ্ছে আন্তর্যন্ত্র। ঘিরে রাখছে কে? পেরিভিসেরাল সাইনাস। আর পেরিনিউরাল সাইনাস মানে পেরিনিউরাল প্রকোষ্ঠ, রক্তপূর্ণ প্রকোষ্ঠ কাকে ঘিরে রাখে? নার্ভ তন্ত্রকে ঘিরে রাখছে। তাহলে বোঝা গেছে যে হিমোসিল যে দেহ গহ্বর, সেই দেহ গহ্বরটা দুটি পর্দার দ্বারা তিনটে ভাগে বিভক্ত। বললাম দুটি পর্দার দ্বারা তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি না পেরিকার্ডিয়াল সাইনাস, যেটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডকে ঘিরে রাখে।
এই মাঝের যে বড় প্রকোষ্ঠ যেটাকে বলা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, যেটা দেহের এলিমেন্টারি ক্যানেল, রেসপিরেটরি ট্র্যাক্ট সেগুলোকে ঘিরে রাখছে, আবৃত করে রাখে। আর একটা হচ্ছে পেরিনিউরাল সাইনাস, যেটা নাড়তন্ত্রকে ঘিরে রাখে। বোঝা গেছে? তাহলে তিনটে প্রকোষ্ঠ কি কি মনে রাখবে? রক্তপূর্ণ, ককরোচের রক্তপূর্ণ 3 ধরনের প্রকোষ্ঠ লক্ষ্য করা গেছে। এরপর আমরা পড়বো যে হৃৎপিণ্ড। ককরোচের হৃৎপিণ্ডটা কেমন হয়ে থাকে? ককরোচের হৃৎপিণ্ড বলতে অ্যাকচুয়ালি একটা লম্বা নলাকৃতি কয়েকটা চেম্বার নিয়ে গঠিত অংশটাকে আমরা বলবো হৃৎপিণ্ড, যেখানে হিমোসিল, হিমোলিম্ফ এবং অ্যাওয়ার্টা নিয়ে গঠিত। সেখানে না আছে কোনো ধমনী, না আছে কোনো শিরা, না আছে কোনো ব্লাড ভেসেল, না আছে কোনো ক্যাপিলারি। ওকে, দেখো দেখো হৃৎপিণ্ড, ককরোচের হৃৎপিণ্ড হচ্ছে তোমার, এর অবস্থানটা কোথায়? এটা হচ্ছে লম্বা সরু নলাকৃতি একটা ফানেল, ককরোচের পৃষ্ঠদেশের মধ্যে অবস্থিত লম্বা নলাকৃতি ফানেল 13টি চেম্বার নিয়ে গঠিত। এখানে কি কি পাওয়া যায়? এখানে আমরা দেখবো যে অস্ট্রিয়া কতগুলো ছিদ্র বর্তমান থাকে। আচ্ছা, তারপরে অ্যালোরি পেশি নামক একটা পেশি আছে, সেটা বর্তমান থাকে। এটা একদম অনুন্নত প্রকৃতির গঠন। তার মধ্যে এই ফাংশন পড়ানোর সময় 3টে প্রকোষ্ঠের কথা মনে রাখবে: পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরিয়াল, মাস্ট। দেখো আমরা যদি একটা এটাকে লক্ষ্য করি, তাহলে পৃষ্ঠদেশে অবস্থিত কি বললাম? একটা লম্বা নলাকৃতি, যেখানে কি থাকে? এই ধরনের চেম্বার থাকে। কয়টি? 13টা। আমি দেখাতে পারলাম না, আরো আছে। এই টোটাল এই ধরনের 13 লম্বা নলাকৃতি পৃষ্ঠদেশে অবস্থিত, এইগুলোকে বলা হচ্ছে চেম্বার বা প্রকোষ্ঠ। চেম্বার, ওকে। আর কি থাকে এই চেম্বারের সঙ্গে? দেখো কিছু পেশি থাকে, ডায়াগ্রামটা রাফলি নোট করবে, যাকে বলা হচ্ছে অ্যালোরি পেশি। কি হচ্ছে এখানে? কি থাকে না, এই ধরনের পেশি থাকে। এই পেশিগুলি বলা হচ্ছে অ্যালোরি পেশি। এটা হচ্ছে অ্যাওয়ার্টা। তাহলে দেখো অবস্থান হচ্ছে কি না, ককরোচের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ? তার মানে এটা বলবে না যে ককরোচের আবার 13টা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দেখা যায়। প্রকোষ্ঠ মানে 13টি প্রকোষ্ঠ নয়, হচ্ছে সেইভাবে প্রকোষ্ঠ বলা হচ্ছে না। হৃৎপিণ্ডের দেহটা লম্বা নলাকৃতি একটা ফানেলের মতো অংশ, যেখানে চেম্বার দেখা যায় 13টা, এটা বলতে হবে। যদি বলা হয় যে হৃৎপিণ্ডের ককরোচের হৃৎপিণ্ডের গঠন কেমন বা ককরোচের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি, তাহলে বলতে হবে যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বলতে লম্বা নলাকৃতির ফানেল, যার মধ্যে 13টি চেম্বার লক্ষ্য করা যায়। ওকে, আর কি আছে? এই কিছু অ্যালোরি পেশি আছে, এই দেখো দুই দিকে। অ্যালোরি পেশি কি সেটা বলছি পরে। এই 13টি প্রকোষ্ঠের মধ্যে তাহলে কটা বললাম? 13টি চেম্বার থাকে। এই 13টির মধ্যে প্রথম দুটি চেম্বার ককরোচের থোরাক্সে বক্ষে অবস্থান করছে। তাহলে এর মধ্যে হচ্ছে প্রথম এক জোড়া চেম্বার থাকে কোথায়? থোরাক্সে। আর কি আছে? বাকি 10টা চেম্বার থাকে অ্যাবডোমেনে। আর বাকি 10টা চেম্বার থাকে কোথায় না? অ্যাবডোমেনে। বোঝা গেছে? তাহলে 13টা হচ্ছে প্রকোষ্ঠের মধ্যে দুটো থাকে, তিনটে, প্রথম 3টে হবে, এটা প্রথম 3টে, প্রথম 3টি চেম্বার হচ্ছে বক্ষে অবস্থান করছে থোরাক্সে, আর বাকি চেম্বারগুলো কোথায় অবস্থান করছে না? অ্যাবডোমেন অঞ্চলে। ওকে, রাফলি নোট করে নাও। আর আমরা দেখব যে এই হৃৎপিণ্ড দেখতে পাচ্ছ, এখানে সামনে যে অংশ অগ্র অ্যাওয়ার্টা, যে ব্লাডকে উপর দিকে নিয়ে যায়, এটা আমরা দেখব। আর এই যে লম্বা নলাকৃতি ফানেলের মতো অংশ দেখতে পাচ্ছ, এই অংশের মধ্যে এই যে লম্বা অংশটা, সেটা উপরের দিকটা, অর্থাৎ এর উপরি অংশটা হচ্ছে তোমার ওপেন, আর নিচের অংশটা ককরোচের বডির নিচের পোর্শনের হৃৎপিণ্ডের যে লম্বা নলাকৃতি অংশ, সেটা কিন্তু বদ্ধ প্রকৃতির, আর উপরের দিকটা হচ্ছে মুক্ত প্রকৃতির। ওকে, দেখো
এই কি করে, অ্যালোরি পেশি কি করে, এই অ্যালোরি পেশির সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত কি হয়, এই চেম্বারের মধ্য দিয়ে যেখানে রক্ত শূন্যহীন স্থান সেখানে রক্তটাকে পৌঁছায়। অ্যালোরি পেশি হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সাহায্য করে এবং সেই সঙ্গে সঙ্গে রক্তটাকে যে স্থানে রক্ত নেই রক্ত শূন্য স্থানে রক্তটাকে পৌঁছায়। আর এই চেম্বারের কাছে কাছে কি অবস্থান করে, এক জোড়া করে অস্টিয়া, কি হচ্ছে, অস্টিয়া থাকে, এগুলোকে বলা হচ্ছে অস্টিয়া। অস্টিয়া কি, ছিদ্র, অস্টিয়া মানে ছিদ্র, যে ছিদ্রটার মধ্যে কি আমরা দেখব যে ব্লাড এখান থেকে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে ব্লাডটা ওই ছিদ্রের মধ্য দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, সেটা আমরা দেখবো। তাহলে কি কি পেলাম আমরা, অবস্থানের মধ্যে লম্বা নলাকৃতি ফানেলের মতো অংশ যেখানে 13টা প্রকোষ্ঠ থাকে, তার মধ্যে প্রথম 3টি প্রকোষ্ঠ থাকে থোরাক্সে, বক্ষে, আর বাকি তার 10টি প্রকোষ্ঠ থাকে অ্যাবডোমেনে। আর কি বললাম, এখানে অ্যালোরি পেশি বর্তমান, অ্যালোরি পেশির কাজ হচ্ছে সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়ে, হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়ে রক্ত শূন্য স্থানে রক্ত পৌঁছে দেওয়া। আর কি থাকে, প্রতিটি চেম্বারে এক জোড়া করে 2টি করে অস্টিয়া থাকে, ছিদ্র, যে কি করে রক্তটাকে সরবরাহ করে। হয়েছে? দেখো আরেকটা জিনিস, এই যে বললাম না যে এটা, এই যে বললাম যে ককরোচের বডির যে এই যে দেহটার মধ্যে কি বললাম যে এই ধরনের 13টা চেম্বার দেখা যায়। ওকে, আর কি বললাম যে এক জোড়া করে কি থাকে, ছিদ্র। এই যে এইগুলো ধরো, এইগুলো যদি চেম্বার হয়, ককরোচের চেম্বার, এই চেম্বার হয়ে থাকে, আমি এখানে বড় করে দেখিয়েছি। তাহলে এই চেম্বারের, এই একটা চেম্বারের আরেকটা চেম্বারের গ্যাপে যে ছিদ্র দেখতে পাচ্ছ, এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে অস্টিয়াম। এই ছিদ্রগুলো আবার কি করে না, ছিদ্রগুলোর মধ্যে যে হচ্ছে নিজেদের মধ্যে অরিকিউলার ভালভ বর্তমান, আমাদের যেমন হৃৎপিণ্ডের যে দ্বিপত্তক ত্রিপত্তক ভালভ আছে কপাটিকা, তাহলে সেই ছিদ্র অর্থাৎ অস্টিয়ামগুলো আবার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে যে ছিদ্র বর্তমান দেখা যায় এক জোড়া করে 2 দিকে, এই ছিদ্রগুলো আবার অরিকিউলার ভালভ দ্বারা নিজেদের মধ্যে কি করে, অরিকিউলার ভালভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে অস্টিয়াম অর্থাৎ হৃৎপিণ্ডের যে অস্টিয়াম, কোশ্চেন আসতে পারে, হৃৎপিণ্ডের যে অস্টিয়াম অর্থাৎ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের যে ছিদ্র, সেই ছিদ্রগুলো নিজেদের মধ্যে মানে ছিদ্রগুলো নিয়ন্ত্রিত হয় কোন কপাটিকা দ্বারা, অরিকিউলার কপাটিকা দ্বারা, অরিকিউলার ভালভ দ্বারা। অর্থাৎ অরিকিউলার ভালভ দ্বারা কি করে না, ব্লাডকে পেরিকার্ডিয়াল থেকে হৃৎপিণ্ডে আনছে, কিন্তু হৃৎপিণ্ড থেকে আবার পেরিকার্ডিয়ালে নিয়ে যায় না। ফাংশনে দেখাচ্ছে একটু পরেই। আচ্ছা, আর কি হয়, এই যে হৃৎপিণ্ডের প্রত্যেকটা প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠগুলোতে এক ধরনের ভালভ থাকে যার নাম হচ্ছে ভেন্ট্রিকুলার ভালভ, যে ভালভগুলো কি করে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে হৃৎপিণ্ডের রক্তকে পিছন থেকে সামনের দিকে অগ্রগতি নিয়ে যেতে সাহায্য করে। তাহলে দেখো দুটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যে হৃৎপিণ্ডের 13টা প্রকোষ্ঠ, 13টা প্রকোষ্ঠের মধ্যে প্রত্যেকটা প্রকোষ্ঠ এক জোড়া করে ছিদ্র বর্তমান, ছিদ্রগুলোর নাম অস্টিয়াম বা অস্টিয়া। এই অস্টিয়ামগুলো আবার নিজেদের, এই অস্টিয়ামগুলো আবার আর্টিকুলার ভালভ দ্বারা নিয়ন্ত্রিত। আর হৃৎপিণ্ডের প্রত্যেকটা প্রকোষ্ঠ আবার ভেন্ট্রিকুলার, তাহলে ছিদ্রগুলো হচ্ছে অরিকিউলার ভালভ দ্বারা নিয়ন্ত্রিত, আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো হচ্ছে ভেন্ট্রিকুলার ভালভ দ্বারা নিয়ন্ত্রিত। যে ভালভ কি করছে না, এই ভেন্ট্রিকুলার ভালভ হৃৎপিণ্ডের কি করছে, রক্তকে পিছন থেকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে অরিকিউলার ভালভ, ভেন্ট্রিকুলার ভালভ কোশ্চেন আসতে পারে, ইম্পর্টেন্ট, কাজ কি মনে রাখুন। ওকে, দেখো এই জায়গাটা একটু ভালো করে পড়বে, হ্যাঁ, একটু মন দিয়ে দেখবে। দেখো রক্ত সংবহন পদ্ধতি, এটা হচ্ছে এতক্ষণে মেন পার্টে এসছে, আগেগুলো জানলাম, মন দিয়ে ভালো করে বুঝবে। রক্ত সংবহন পদ্ধতিতে প্রথমে 3টে প্রকোষ্ঠ বলেছিলাম, আর বলে দিই, পেরিকার্ডিয়াল সাইনাস, রক্তপূর্ণ প্রকোষ্ঠ, যে প্রকোষ্ঠ কি বলেছিলাম যে হৃৎপিণ্ডকে ঘিরে রাখে, তাহলে এটা হৃৎপিণ্ডকে ঘিরে রাখছে। আচ্ছা, বলেছিলাম যে মধ্য প্রকোষ্ঠের নাম হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, এই যে মাঝের সব থেকে বড় প্রকোষ্ঠ দেখা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। এটা কোথায় লক্ষ্য করা যায় না, এটা হচ্ছে তোমার আন্তর্যন্ত্রে, মানে শরীরে এলিমেন্টারি ক্যানেল, রেসপিরেটরি সিস্টেম, এইগুলোকে আবৃত করে রাখে। আর এই দেখো নিচের যে প্রকোষ্ঠ, যেটা হচ্ছে তোমার পেরিনিউরাল প্রকোষ্ঠ, যেখানে নার্ভ, এগুলো নার্ভকে ঘিরে রাখে। তুমি কি কি দেখিয়েছি, অগ্র হচ্ছে অ্যাওয়ার্টা, মহাধমনী, অ্যালোরি পেশি। কোনগুলো অ্যালোরি পেশি, এই দেখো এই লম্বা লম্বা যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে অ্যালোরি পেশি। এইগুলো হচ্ছে তোমার মধ্যচ্ছদা পর্দা, এই হৃৎপিণ্ডের মাঝে অবস্থিত এইগুলো যে অস্টিয়া, এটা হৃৎপিণ্ড। এবারে দেখো রক্ত সংবহন কিভাবে হয়ে থাকে।
মধ্যচ্ছদা হৃৎপিণ্ডের অবস্থিত মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম অ্যালোরি পেশির সঙ্গে যুক্ত। ওকে, এবারে অ্যালোরি পেশি যখন সংকুচিত হয়, দেখো প্রথম ঘটনা কি ঘটে, অ্যালোরি পেশিটা দেখো এখন রিল্যাক্সেশন অবস্থায় আছে। ওকে, অ্যালোরি পেশি যখন সংকোচন ঘটছে তখন এই মধ্যচ্ছদা পর্দাটা ধরো যে এটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সঙ্গে ডায়াফ্রামটা এইভাবে অবস্থান করে। প্রথমে বললাম যে ডায়াফ্রাম কি করছে, তিনটে আলাদা আলাদা প্রকোষ্ঠে ভাগ করছে। তাহলে বুঝবে, দেখো এইগুলো হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, এই যে এইগুলো তো অ্যালোরি পেশি যখন সংকোচন ঘটে তখন কি হচ্ছে, ডায়াফ্রামটা দেখো এগুলো হচ্ছে তোমার ডায়াফ্রামের সঙ্গে এই যে অ্যালোরি পেশি, এই মধ্যচ্ছদা পর্দার সঙ্গে অ্যালোরি পেশিটা টান টান শক্তভাবে টান টান অবস্থায় বজায় আছে। এবং এই টান টান অবস্থায় বজায় থাকার ফলে কি, যে এই যে পেরিকার্ডিয়াল সাইনাস অর্থাৎ হৃৎপিণ্ডকে ঘিরে রেখেছে যে প্রকোষ্ঠটা, সেটা কি হচ্ছে আয়তনে ছোট হয়ে আছে। কারণ এ তো মানে অ্যালোরি পেশি ডায়াফ্রামটাকে টান টান করে ধরে রেখেছে। হৃৎপিণ্ডের যে আবরণী যে অংশটা সেটা কিন্তু প্রকোষ্ঠটা ছোট হয়ে আছে। এবার কি হয় দেখো, যখন এই অ্যালোরি পেশির সংকোচন ঘটে, অ্যালোরি পেশির ডায়াফ্রামটা এরকম ভাবে থাকে। ধর নাও এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড, ডায়াফ্রাম, এটা অ্যালোরি পেশি। এবার অ্যালোরি পেশিটা যখন সংকুচিত হবে তখন এই ডায়াফ্রামটা কি হয়, এইভাবে লম্বা সোজা কীর্তি হয়ে যায়। ওকে, ডায়াফ্রামটা ছিল এরকম, অ্যালোরি পেশি সংকুচিত হওয়ার ফলে ডায়াফ্রামটা সঙ্গে সঙ্গে এইভাবে সোজা হয়ে উঠে যায়। যখনই ডায়াফ্রামটা সোজা হয়ে উঠে যায় তখন এই যে পেরিকার্ডিয়াল সাইনাস এই অংশটা তখন কি করছে, আয়তনে বেড়ে যাচ্ছে। অ্যালোরি পেশি যখন সংকোচন করছে তখন ডায়াফ্রামটা উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে ডায়াফ্রামটা উপর দিকে উঠে গেলে কি হবে, এই যে জায়গাটা এতক্ষণ টান টান ভাব বজায় ছিল, এই যে পেরিকার্ডিয়াল সাইনাস অঞ্চলটা, এই অঞ্চলটা কি হবে না, আয়তনটা বাড়বে। এই অঞ্চলে আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, তখন এই পেরিভিসেরাল সাইনাস অর্থাৎ যে অঞ্চলটা কি বললাম শরীরে আন্তর্জন্ত্রকে ঘিরে রাখে, দেহের পেরিভিসেরাল সাইনাস, সেখান থেকে রেসপিরেটরি সিস্টেম, এলিমেন্টারি ক্যানেল যে অংশটাকে ঘিরে রাখছে, সেই পেরিভিসেরাল প্রকোষ্ঠ থেকে রক্ত কি হয় তখন এই যে হৃৎপিণ্ডের ছিদ্র অস্ট্রিয়াম, সেই অস্ট্রিয়ামের মধ্য দিয়ে কোথায় প্রবেশ করছে, পেরিকার্ডিয়াল সাইনাস। বোঝা গেছে যে যখন অ্যালোরি পেশি সংকোচন হয় তখন এই মধ্যচ্ছদা পর্দাটা সোজাভাবে উঠে যায়। সোজাভাবে উঠে যাওয়ার ফলে কি হচ্ছে, এই পেরিকার্ডিয়াল যে অঞ্চল, এই পেরিকার্ডিয়াল অঞ্চলটা তখন আয়তনে বেড়ে যায়। আয়তনে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেরিভিসেরাল সাইনাস থেকে ব্লাড এই হৃৎপিণ্ডের ছিদ্র অস্ট্রিয়ামের মধ্য দিয়ে কোথায় প্রবেশ করে, পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। যখনই রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে কি হচ্ছে, অ্যালোরি পেশি আবার প্রসারিত হয়। এবার যখনই অ্যালোরি পেশি প্রসারিত হয় তখন ডায়াফ্রামটা আবার কি হবে, লম্বা ছিল এরকম হয়ে যাচ্ছে আবার। এবারে অ্যালোরি পেশির প্রসারণের পরে যখন ডায়াফ্রামটা লম্বা থেকে এই সোজা হয়ে গেল, যখন আবার প্রসারণ ঘটলো, তাহলে তখন আবার কি হবে, টান টান ভাব বজায় থাকছে। তার মানে পেরিকার্ডিয়াল সাইনাস এই অঞ্চলটা আয়তন আবার ছোট হয়ে গেল। যখনই এই অঞ্চলে আয়তন ছোট হয়ে গেল কি ঘটনা ঘটলো দেখো, যখন আয়তন বড় ছিল তখন তো এই তো ব্লাড তো এই অঞ্চল থেকে তো এই পেরিকার্ডিয়াল সাইনাসে পৌঁছেছে অস্থির মধ্য দিয়ে। এবার জায়গাটা যখন ছোট হয়ে গেছে তখন তো সেখানকার রক্তে চাপতে পারবে, পেরিকার্ডিয়াল সাইনাসের ব্লাডে চাপতে পারছে। এই ব্লাডের চাপ যখন বাড়তে থাকবে তখন কি করবে না, আবার এই হৃৎপিণ্ডের যে ছিদ্র অস্ট্রিয়াম তার মধ্য দিয়ে ব্লাডটা কোথায় পৌঁছাবে, হৃৎপিণ্ডে পৌঁছায়। হৃৎপিণ্ডে ব্লাড পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই যে অস্ট্রিয়াগুলো, সেই যে ছিদ্রগুলো, সেই ছিদ্রগুলো অরিকিউলার কপারটিকা দ্বারা বন্ধ হয়ে যায়। ওকে, তাহলে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে ব্লাড প্রবেশ করলো। ব্লাড প্রবেশ করার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড একটা কাজ করে, পিছন থেকে সামনের দিকে সংকুচিত ঘটে। ওকে, পিছন থেকে এটা আপনা আপনি করে, অর্থাৎ ভেন্ট্রিকিউলার অপার্টিকার সাহায্যে কি করছে না, হৃৎপিণ্ড পিছন থেকে সামনের দিকে সংকুচিত হতে হতে আসছে। এবার যখন পিছন থেকে সামনের দিকে সংকুচিত হবে, ঠেলবে রক্তটাকে, তখন ব্লাডটা কোথায় আসবে, পশ্চাৎ অঞ্চল থেকে সামনের দিকে ব্লাডটা পৌঁছাবে, দিয়ে মহাধমনীতে প্রবেশ করবে। কারণ পিছনের অংশে দেখালাম যে আগে স্ট্রাকচার দেখালাম যে হৃৎপিণ্ডের লম্বা নলাকৃতি, পিছনের অংশটা যে ক্লোজ বদ্ধ, আর উপর এই সামনের অংশটা যে উন্মুক্ত ওপেন। এইভাবে কি হচ্ছে ব্লাড সার্কুলেশন। তাহলে আরেকবার বলছি, অ্যালোরি পেশির সংকোচনের সময় মধ্যচ্ছদা পর্দাটা লম্বা সোজাক্ত হয়ে যায়, যার ফলে পেরিকার্ডিয়াল যে সাইনাস এই অঞ্চলটা আয়তনে বাড়ে। এই অঞ্চলটা আয়তনে বাড়ার সঙ্গে সঙ্গে পেরিভিসেরাল সাইনাস থেকে ব্লাড হৃৎপিণ্ডের ছিদ্রের মধ্য দিয়ে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে প্রবেশ করছে।
পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অ্যালোরি পেশির আবার প্রসারণ ঘটে। অ্যালোরি পেশি প্রসারণ ঘটার সঙ্গে সঙ্গেই কি হচ্ছে, মধ্যচ্ছদা পর্দাটা আবার সোজা হয়ে যায়। মধ্যচ্ছদা পর্দা যখন আগের অবস্থায় ফিরে আসে তখন পেরিকার্ডিয়াল সাইনাসের কি হচ্ছে, আয়তনটা সংকুচিত হচ্ছে। এই অঞ্চলে আয়তন সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে এখানকার ব্লাডের চাপ বাড়বে, কারণ আগে আয়তন যখন বেশি ছিল তখন অনেক বেশি পরিমাণে ব্লাড গ্রহণ করেছে। এবারে আয়তন ছোট হওয়ার সংকুচিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্লাড যখন চাপ বাড়ছে, সেই ব্লাডটা কি হচ্ছে, হৃৎপিণ্ডের এই ছিদ্রের মধ্য দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। হৃৎপিণ্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছিদ্রের যে কপাটিকা আর যে ভাল্ব, অরিকুলার ভাল্ব, সে অস্টিয়ার মুখগুলো বন্ধ হয়ে যায়। তার ফলে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত প্রবেশ করলো। হৃৎপিণ্ড তখন কি করবে, ভেন্ট্রিকুলার ভালভের সাহায্য নিয়ে পিছন থেকে সামনের দিকে সংকুচিত হবে। পিছন থেকে সামনের দিকে যখন সংকুচিত হবে তখন ব্লাডটা কি হবে, পিছন দিকে তো বন্ধ, ক্লোজ, পিছন থেকে সামনের দিকে ব্লাডটা এসে মহাধমনীতে প্রবেশ করবে। মহাধমনীতে প্রবেশ করে সারা শরীরের মধ্যে পৌঁছে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমরা ককরোচের সার্কুলেটরি সিস্টেমের মধ্যে হিমোলিম্ফ কি জানবো, রক্তের উপাদান কি কি জানবো, হিমোসিল কি জানবো, তিনটে প্রকোষ্ঠ, পেরিভিসেরাল, পেরিকার্ডিয়াল, পেরিনিউরাল, মাথা ঢোকাতে হবে, তিনটে কোথায় কোথায় থাকে, কি কাজ, এবং তারপর আমরা দেখবো তার অবস্থান, অ্যালোরি পেশি, অস্টিয়া, ভেন্ট্রিকুলার ভালভ, অরিকুলার ভালভ এবং সার্কুলেটরি সিস্টেম। ক্লিয়ার? ওকে, ডায়াগ্রাম সহ ভালো করে মাথায় ঢোকাও। এটা যেটা বললাম কথাটা যদি আমি যে যখন বোঝাচ্ছি, বোঝানোর সঙ্গে সঙ্গে এটা ইমাজিন করে নাও, দেখো 2 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো সার্কুলেটরি সিস্টেম কমপ্লিট।